তুরস্কের সাথে আসে যেটা যৌথ ড্রোনের কথা চলছে, ড্রোন কারখানার, সেটা বগুড়ায় কেন? দেখেন, এইটা তো একান্ত টেকনিক্যাল সরকারি আলোচনা। মানে এইটার উত্তর তো আসলে আমাদের পক্ষে বেসামরিক জায়গায় থেকে এটা মানে উত্তর দেওয়াটা মুশকিল। যেহেতু একটা সামরিক স্থাপনা, আমরা ধারণা করছি যে সামরিক যারা এস্টাবলিশমেন্ট আছেন, আর্ম ফোর্সেস আছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আর্ম ফোর্সেস ডিভিশন আছে, তারা নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলেছেন। কথা বলে এটা লোকেশন সিলেক্ট করেছেন যে কোথায় হওয়া দরকার। বিমান বাহিনীর একটা ঘাঁটি হবে ওখানে, এবং এই বগুড়া তো ধরেন প্রায় কেন্দ্রের খুব কাছাকাছি। এবং আপনি দেখবেন যে আমাদের পশ্চিমাঞ্চল যেটাকে বলে, যে আপনার রংপুর, তারপরে রাজশাহী, খুলনা, এই পশ্চিম সীমান্তকে প্রোটেক্ট করবার জন্য বগুড়া তো একটা প্রবেশ মুখ। যমুনা পার হয়ে আপনাকে ওদিকে যেতে হচ্ছে। না, আমি যে এখন জন্য জানতে চাচ্ছিলাম, যেহেতু বগুড়া নিয়ে বেশি আলোচনা, শাহ আলম, মীর শাহ আলম প্রতিমন্ত্রী, ওনাকে বলা হচ্ছে যে ওনার সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওনাকে টার্গেট করে এরকম করা হচ্ছে, মানে সরকারকে বিতর্কিত করার জন্য বা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য। সেই হিসেবেই আমি প্রশ্নটা করেছি আপনাকে, বগুড়া আবারও সেই কারণে কিনা যে মীর শাহ আলম সেখানে, যেহেতু ওনার প্রভাবে না, সব। আমি অ্যাটলিস্ট এইটার কারণে না, মানে শাহ আলম সাহেবের আপনি সমালোচনা করতে পারবেন এই যে অতিরিক্ত বরাদ্দ নিচ্ছে, পোলাপান ছেলেমেয়ের নামে গ্রাম ইউনিয়নের নামকরণ করছে, প্রধানমন্ত্রী তার বন্ধু এগুলো বলে টলে বেড়াচ্ছে, এগুলোর বাড়াবাড়ি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। কিন্তু ড্রোন সেট আপ করবার সিদ্ধান্ত এটা শাহ আলম সাহেবের এখতিয়ার না। এটা প্রধানমন্ত্রী, সামরিক বাহিনী, আমাদের যারা আর্ম ফোর্সে আছে তাদের একটা আলোচনার সম্মিলিত সিদ্ধান্ত। এটার সাথে তিনি জড়িত থাকার কোনো সুযোগ নাই আর কি। তো এই যেটা বলছিলাম, এইটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের নিরাপত্তা বৃদ্ধি করবার জন্য, যে নিরাপত্তাটা আমাদের গত 20 বছরে ছিল না, আমরা মোটামুটি আমাদের সীমান্ত, আমাদের নিরাপত্তা পুরোটা ভারতকে দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের প্রদেশের মতো করে বিবেচনা করেন, যেমনি চালান সেমনি চলবে। তো সেখান থেকে আমাদের একটা ভালো অভিযাত্রা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন এই প্রথমবারের মতো আমাদের আর্ম ফোর্সেস এর, আমাদের যে গ্রীষ্মকালীন মহড়া আছে, প্রথমবারের মতো উনি সেখানে গেছেন, হেঁটে গেছেন, তাদের সাথে বসছেন, খাওয়া দাওয়া করেছেন। এটা একজন সৈনিকের জন্য কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার, উৎসাহ দেবার জন্য, যে মানুষটা আমাকে আপনাকে প্রতিদিন নিরাপত্তার জন্য তার জীবনটা বিলায় দিবে, সেই মানুষটাকে আপনি উজ্জীবিত করেছেন। এটা একটা বিশাল ব্যাপার। এটা এই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ পেতে পেতে পারবেন। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত দেখেন, ফারাক্কা ব্যারেজ করবার প্রকল্প যখন ভারত নিয়েছে 60-এর দশকে, তখনও কিন্তু আইয়ুব খান 61, 62, 63 সালের দিকে এখানে ব্যারেজ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সাহস করে এই প্রকল্পটা বাস্তবায়ন পরবর্তীতে আর হয়নি। ইতিমধ্যে ফারাক্কার কারণে আমাদের দেশের 1/3 মরুভূমি হয়ে গেছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে, ঢাকামুখী হয়ে গেছে। আপনি ঢাকাতে বেড়াতে আসলে দেখবেন যে ডিসপ্রপোর্শনেটলি আপনার লোকের সমাগম হয়ে গেছে। আজকে আমার দেশ একটা সুন্দর রিপোর্ট করেছে, এটা সক্ষমতার থেকে 13 গুণ বেশি লোক ঢাকাতে এখন বাস করছে। ঢাকার যে নাগরিক সেবার সক্ষমতা, প্রতিদিন 4,500 করে লোক ঢোকে এখানে প্রতিদিন। কেন হচ্ছে এটা? এই যে ফারাক্কা কিন্তু একটা বড় কারণ, যে আমার পুরো উত্তরাঞ্চলকে আপনি অভাবী বানায় দিয়েছেন। সেখানে নদী শুকিয়ে গেছে, সেখানে জেলেরা নাই, সেখানে লক্ষ লক্ষ কৃষকরা বেকার হয়ে গেছে গত 4 দশকে, সেখানে কোনো পেশা নাই, সেখানে মরুভূমি হয়ে যাওয়ার কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, মাটির নিচে ড্রিল করে টিউবওয়েল দিয়ে পানি তোলা যাচ্ছে না, খাওয়ার পানি নাই, আর্সেনিক সমস্যা হচ্ছে। তো এইটা একটা হিউজ মানে সিদ্ধান্ত, যেটা অন্তর্বর্তীকালীন সরকারই নিয়েছে, একনেকে ছিল, তারা শুধু এটা রেখে দিয়েছে যে নির্বাচিত সরকার ফাইনালি সিদ্ধান্ত নেবে। তারেক রহমানের সরকারের আরেকটা প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে 111-এর কুশীলবদেরকে তিনি গ্রেফতার করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনবার সিদ্ধান্ত। যে 111-এর সরকার ভারতের সাথে চক্রান্ত করে কিভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ এই লোকগুলোকে জবাবদিহিতার অধীনে আনা, মুখোমুখি করা, এটা একটা ভালো সিদ্ধান্ত। তো সার্টেনলি গত 5 মাসে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সরকারের প্রশংসা করব। মোটা দাগে দেখবেন তারেক রহমানের বক্তব্যে সংসদের বাইরে এখন পর্যন্ত ফাউল করার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকারি দল বিরোধী দল মোটামুটি একসাথে কাজ করতেছে। নেগেটিভ যদি বলি, যে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই কোথায় কোথায়, সেখানে দেখবেন যে 133টা যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, তার ভিতরে অনেকগুলো ছিল গুরুত্বপূর্ণ রিফর্ম। তার ভিতরে একটা হচ্ছে ধরেন গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশনের গঠন, দুদক, তারপরে হচ্ছে আপনার সরকারি কর্ম, যে পিএসসি আছে, কর্ম কমিশন, এরপরে হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে এই প্রত্যেকটা কমিশনকে ক্রস পার্টি সিদ্ধান্ত নিয়ে এটার গঠনিক প্রক্রিয়াতে একমত হওয়া, এগুলো সরকার র্যাটিফাই করে নাই।
সুপ্রিম কোর্টের আপনার সচিবালয় বিলটা এইটা অর্ডিন্যান্সটা পাশ করায় নাই। এখানে জাজদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্য দিয়ে অ্যাপয়েন্ট করার যে অর্ডিন্যান্স ছিল সেটা তারা পাশ করে নাই। ব্যাংক রেজুলেশন আইনে দেখেছেন এস আলমদেরকে আবার ফেরত আনবার যে প্রক্রিয়া 18 খ দিয়ে তারা তারা সংশোধন করেছে, যদিও বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেছে এটা তারা বাতিল করবেন 5 মাস 4 মাস পরে এসে তারা এটা বুঝতে পারছেন। তো এগুলো সার্টেনলি তো আমাদেরকে আহত হ্যাঁ করে